আন্টি, কেমন আছেন? ভালো আছি বাবা। তুমি কেমন আছো? জি আন্টি, ভালো আছি। আমার কিছু কাজ করানোর ছিল। আন্টি, ভেতরে এসে বসুন, আমি করে দিচ্ছি। নীলু আন্টি আমাদের দোকানে কাস্টমার। আমাদের দোকান বলতে আমি যে দোকানে কাজ করি সেখানকার। পড়াশোনার পাশাপাশি কাজ করি। দোকানটা মূলত কম্পিউটার কম্পোজ, নতুন ফোন এবং মোবাইল ব্যাংকিংয়ের এইসব কাজ করাতে মাঝে মধ্যে তিনি দোকানে আসেন। সেই খাতিরে তার সাথে আমার খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছে। কাজ শেষে নীলু আন্টি চলে যাওয়ার সময়, তানভীর, কাল তো ছুটির দিন তোমার, তাই না? জি আন্টি। তাহলে কাল আমার বাসাতে আসো। অনেক দিন ধরে ভাবছিলাম তোমাকে নিমন্ত্রণ করে খাওয়াবো। যেতেই হবে? আসলে খুশি হব। এখন তোমার ইচ্ছে। ঠিক আছে, নিমন্ত্রণ যখন করেছে তাহলে যেতেই হবে। না হলে খুব রাগ করবে, এটা আমি জানি। কিন্তু আমার কারো বাড়িতে যেতেই কেমন লজ্জা লাগে। পরের দিন যেহেতু বন্ধ, তাই ঘুম থেকে একটু দেরিতে উঠলাম। হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম নীলু আন্টির বাসাতে যাওয়ার জন্য। ঘড়ি কাঁটা 10-এ পৌঁছানোর সময় হাজির হলাম নীলু আন্টির বাসার মেন গেটের সামনে। কলিং বেল চাপ দিয়ে দাঁড়িয়ে আছি। মিনিট খানিক বাদে একটা অল্প বয়সী মেয়ে দরজা খুলে দিল। অল্প বয়সী ঠিক নয়, মেয়েটা যথেষ্ট যুবতী। বয়স ঠিক অনুমান করতে পারলাম না। কাকে চাই? এটা নীলু আন্টির বাসা না? হুম। আন্টি আমাকে আসতে বলেছেন, ওনাকে বলুন তানভীর এসেছে। আপনি তানভীর? জি। ভেতরে আসুন। মেয়েটার কথা মতো আমি ভেতরে প্রবেশ করলাম। মেয়েটা দরজা বন্ধ করতে করতে বলল, মা আপনার প্রশংসা করে সব সময়। ওহ আচ্ছা। আপনি বসেন, আমি মাকে ডেকে দিচ্ছি। আচ্ছা। আমি সোফাতে গিয়ে বসলাম আর মেয়েটা ভেতরে চলে গেল। এখানে বসে থাকতে কেমন অস্বস্তি লাগছে। আমি এজন্য কোথাও যাই না, কিন্তু নীলু আন্টির কথা ফেলতে পারবো না, সেজন্য এসেছি। মিনিট 5 পর নীলু আন্টি আসলো। কেমন আছো তানভীর? জি আন্টি, ভালো আছি। আপনি ভালো আছেন? আমি তো ভেবেছিলাম তুমি আসবে না। কি বলেন? আপনি বলবেন আর আমি আসবো না, তা হয় নাকি? আচ্ছা, পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে আমার মেয়ে চারু। ওনার সাথে প্রথমেই কথা হয়েছে। তোমরা বসে কথা বলো, আমি হালকা নাস্তা বানিয়ে নিয়ে আসছি। আচ্ছা। নীলু আন্টি চলে যাওয়ার পর আমি আর চারু বসে রইলাম। একাই অচেনা জায়গা, তার ওপর পাশে একটা মেয়ে। আমার অবস্থা পুরাই খারাপ। মেয়েদের সাথে কথা বলতে লজ্জা লাগে আমার। তো মিস্টার তানভীর, চুপ আছেন কেন? কিছু বলেন। কি বলবো? সেটাও কি আমি বলে দিব? আচ্ছা, পড়াশোনা করেন আপনি? জি। কিসে পড়েন? অনার্স 2য় বর্ষে। ওমা, তুমি তো দেখছি আমার জুনিয়র। আপনি কিসে পড়েন? 3য় বর্ষে। আচ্ছা, তুমি কোন কলেজে পড়ো? এম কলেজ, যশোর। এই জন্যই তোমাকে চেনা চেনা লাগছে। আমি কলেজে তোমাকে তোমার বন্ধুদের সাথে দুষ্টুমি করতে দেখেছি। ওহ। এর মধ্যে নীলু আন্টি একটা ট্রে হাতে করে এগিয়ে আসলো আমাদের দিকে। এই যে তোমাদের জন্য নুডলস নিয়ে আসলাম। সকালে এইটাই খেতে হবে, তারপর দুপুরে রান্না করব। তোমরা খেতে খেতে কথা বলো, আমি কাজ করি। চুপচাপ বসে নুডলস খাচ্ছি। চারু আমার দিকে খুঁটিয়ে দেখছে। আচ্ছা, তুমি মায়ের সামনে এত ভদ্র সাজো কেন? ভদ্র সাজতে যাব কেন? আমি এমনই। তাহলে সেদিন কলেজে দেখলাম ওইটা কি ছিল? বন্ধু বান্ধবদের সাথে থাকলে সবাই একটু দুষ্টুমি করে। জানতাম না তো। এভাবেই টুকটাক কথা চলতে থাকলো। প্রায় বিকাল পর্যন্ত নীলু আন্টির বাসাতে ছিলাম। বিকালে আসার সময় তিনি আমার মায়ের নাম্বার চেয়ে বসলেন। আন্টি, আমার মায়ের নাম্বার কেন? ভুল কিছু করেছি? আরে না, যার ছেলে এমন নম্রভদ্র তার মাও নিশ্চয়ই এমন ভালো মানুষ। এমনি তোমার মায়ের সাথে কথা বলবো। আচ্ছা আন্টি, আসছি তাহলে। ঠিক আছে। এরপর নীলু আন্টির বাসা থেকে বিদায় নিয়ে চলে আসলাম। তারপর মাঝে মাঝে চারুর সাথে কথা হয়। চারুকে আমি নাম ধরেই ডাকি। চারু নিজেই অনুমতি দিয়েছে। নীলু আন্টির বাসায় ভালো মন্দ রান্না হলেই নিমন্ত্রণ আসে আমার। সব মিলিয়ে ভালোই চলছিল।
কিন্তু হঠাৎ করে এমন কিছু জানতে পারলাম, তারপর থেকেই একটা চিন্তায় নিমজ্জিত হয়ে পড়লাম। ঘটনা হলো, আমি কলেজে যাওয়ার জন্য বাসের জন্য অপেক্ষা করছি, সেই মুহূর্তেই চারুর ফোন আসলো। হ্যালো। কোথায় তুমি? এই তো বাসের জন্য অপেক্ষা করছি স্ট্যান্ডে। কোথায় যাবে? কলেজ যাব, ফর্ম পূরণ করতে হবে। আমাকে বললে না কেন? আপনাকে বললে কি হতো? আমার একটু কলেজে যাওয়ার দরকার, তুমি অপেক্ষা করো, দুজনে একসাথে যাব। আমার দেরি হয়ে যাবে, কলেজ থেকে আমাকে আবার দোকানে আসতে হবে। আমার 5 মিনিট লাগবে, অপেক্ষা করো। আচ্ছা। আমাকে 5 মিনিটের কথা বলে 10 মিনিট পর আসলো চারু। আমরা দুজনে রওনা হলাম কলেজের দিকে। কলেজে পৌঁছে দুজন যা যার ডিপার্টমেন্টে আলাদা হয়ে গেলাম। তারপর কাজ শেষ করে আবার দুজনে একত্রিত হলাম। এখন বাড়ির দিকে রওনা হতে হবে। চলো একটু পৌর পার্কে যাই। সময় নেই, কাজ আছে আমার। ভালোভাবে না গেলে জোর করে নিয়ে যাব কিন্তু। আচ্ছা চলেন। কলেজের পাশেই পৌর পার্ক। এখানে কপতিদের আগমন বেশি, যার কারণে আমার এখানে আসতে ইচ্ছে করে না। পার্কে ঢুকে একটা বেঞ্চে বসতে যাব, তখনই বাদ সাধলেন চারু। চলো একটু নির্জনে বসি। কেন? এত প্রশ্ন করো কেন? চলো। এক প্রকার অনিচ্ছা সত্ত্বেও যেতে হলো। ইদানিং ওনার এমন উদ্ভট আচরণ আমাকে ভাবাচ্ছে। এমন সব কাজ করছেন যেন ওনার সাথে আমার প্রেমের সম্পর্ক আছে, যেটা আমার মোটেও ভালো লাগছে না। তার থেকে জুনিয়র একটা ছেলের সাথে তিনি এমন আচরণ করছেন কেন? তাছাড়া মাত্র কয়েক মাসের পরিচয়। ওনার মায়ের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক, কিন্তু উনি যা করছেন তাতে করে ওনার মা আমাকে ভুল বুঝবেন, কারণ তিনি আমার ওপর বিশ্বাস রেখেই ওনার মেয়েকে আমার সাথে মিশতে দিয়েছেন। কি ভাবছো এত? ওনার কথা শুনে খেয়াল করলাম উনি আমার হাত ধরে কাঁধে মাথা রেখে বসে আছেন। আমি তো এমন অবস্থা দেখে লাফ মেরে সরে আসলাম। এতদিন যা সন্দেহ করেছি সেটাই সত্যি হলো দেখছি। কি হলো, এমন করলে কেন? আপনি এভাবে আমার হাত ধরে কাঁধে মাথা রেখে বসেছিলেন কেন? ভালো লাগছিল না তাই? তাতে কি হয়েছে? কি হয়েছে মানে? আপনার সাথে আমার এমন কোনো সম্পর্ক নেই যে আপনি ওইভাবে বসবেন। একটু কাঁধে মাথা রেখে বসেছি, তাতে এমন কি হয়েছে? অবুঝের মতো প্রশ্ন করছেন কেন? এভাবে একজন প্রেমিক প্রেমিকা বসে। আপনার সাথে আমার এমন কোনো সম্পর্ক নেই। আর দেখুন, আপনার মা আমাকে খুব ভালো জানেন। আপনি যা করছেন এসব আপনার মা জানতে পারলে খুব কষ্ট পাবেন, আর আমাকেও খারাপ ভাববেন। দয়া করে আপনি আমার সাথে যোগাযোগ করবেন না। বাড়ি যেতে হবে, আসুন। তুমি কি সবকিছু জেনেও না জানার ভান করছো? বুঝলাম না ঠিক। তুমি জানো না আগামী মাসে আমাদের বিয়ে? এখন বলো, নিজের হবু বরের কাঁধে মাথা রেখে বসা কি খারাপ কিছু? আমাদের বিয়ে মানে? আপনার সাথে আমার বিয়ে? হুম। এসব আপনাকে কে বলল? আর এই বিষয়ে আমি তো কিছুই জানি না। সত্যি জানো না? না। কিছুদিন আগেই তো মা তোমাদের বাড়িতে গিয়ে আমাদের বিয়ের ডেট পাকা করে আসলো। তাছাড়া আমি তো অনেক আগে থেকেই জানি আমার আর তোমার বিয়ে হবে। তুমি যেদিন আমাদের বাড়ি আসলে, মূলত সেদিন তোমাকে দেখার জন্য মা আসতে বলেছিল। মা তো তোমাকে আগে থেকেই পছন্দ করে, আর আমারও সেদিন তোমাকে পছন্দ হয়েছিল। তোমার মনে আছে আমার মা তোমার কাছে তোমার মায়ের নাম্বার নিয়েছিল? আমাদের বিয়ের কথা বলার জন্য নাম্বার নিয়েছিল। এত কিছু হয়ে গেল, আমি কিছুই জানতে পারলাম না। বাড়ি থেকেও তো কিছুই বলল না। আমি তো বললাম, এখন তো জানতে পারলে। কিন্তু আমার বিয়ে ঠিক করলো, আমার মতামত নেওয়ার প্রয়োজন মনে করলো না। তোমার মা বাবার তোমার উপর বিশ্বাস আছে, তুমি তাদের কথা আর অবাধ্য হবে না, এজন্য হয়তো তোমাকে বলেনি। কিন্তু আমি এখনো বিয়ের জন্য প্রস্তুত না। কেন? আমাকে তোমার পছন্দ না? বিষয়টা তা নয়। এখনো আমার পড়া শেষ হয়নি, আর চাকরি করি না। এখন কিভাবে বিয়ে করব? এখন এসব থাক, বাড়িতে চলুন, এসব নিয়ে পরে কথা বলবো। আচ্ছা চলো। অতঃপর দুজনে ফিরে আসলাম কলেজ থেকে। এখন মাথায় অন্য চিন্তা বেঁধে গেল। যাই হোক, নিজের কর্মস্থলে ফিরে কাজ করতে লাগলাম। বিষয়টা নিয়ে 2 দিন ভাবলাম। এই মুহূর্তে বিয়ে করা সম্ভব নয়।
এখন আমার যা ইনকাম তা দিয়ে নিজেরই চলে না। বিয়ের পর দুজনের কিভাবে চলবে? সিদ্ধান্ত নিলাম নীলু আন্টির সাথে কথা বলবো। যেহেতু আমার পরিবার আমাকে কিছু জানায়নি, তাই এই বিষয়ে তাদের সাথে কথা বলবো না। আর বাবা রাগী মানুষ, কথা বলতে গেলে চড়থাবা মেরে বসতে পারেন। নীলু আন্টির বাসার নিচে নীলু আন্টির অপেক্ষায় দাঁড়িয়ে আছি। তাকে আসতে দেখে খানিকটা এগিয়ে গেলাম। আন্টি, কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। বলো, কি জন্যে ডাকলে? আন্টি, আমি গত পরশুদিন জানতে পারলাম আমার পরিবার আর আপনি মিলে আমার আর চারুর বিয়ে ঠিক করেছেন। আমরা ভেবেছিলাম কয়েকদিন পর তোমাকে বলবো, কিন্তু চারু তোমাকে আগেই বলে দিয়েছে দেখছি। আন্টি, আমি এখনও বিয়ের জন্য প্রস্তুত না। কেন, কি সমস্যা? আন্টি, আমি পড়ালেখা শেষ করে প্রতিষ্ঠিত হয়ে তারপর বিয়ে করব। আপনি প্লিজ এই বিয়েটা বন্ধ করুন। এটা কি বলছো? আমি অনেক আশা নিয়ে তোমাদের বিয়ে ঠিক করেছি। তোমাকে আমার ছেলের মতো দেখি আমি। ভেবেছিলাম আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিয়ে নিজের ছেলের অভাব পূরণ করব। ঠিক আছে, তুমি যখন চাইছো না তাহলে বিয়েটা হবে না। ধন্যবাদ আন্টি। এখন কিছুটা হালকা লাগছে। মনে হচ্ছে মাথা থেকে চিন্তা দূর হলো। এখন বিয়ে করা মানে সংসারে আটকে পড়ে যাওয়া। তখন আর পড়াশোনা হয়ে উঠবে না, সব কিছু হয়ে উঠবে সংসার কেন্দ্রিক। আজ প্রায় 1 সপ্তাহ হয়ে গেল চারুর সাথে কথা হয় না। তার জন্য আলাদা একটা টান অনুভব করছি। তার শূন্যতা আমাকে কষ্ট দিচ্ছে। তার সাথে পরিচয় হওয়ার পর থেকে কখনো কথা না বলে থাকিনি। এখন বুঝতে পারছি তাকে ছাড়া আমি থাকতে পারবো না। 2 দিন ধরে চারুর সাথে কথা বলার চেষ্টা করেও কথা বলতে পারিনি। আর সারাদিন নীলু আন্টির বাসার সামনে দাঁড়িয়ে আছি। চারুকে ফোন দিচ্ছি, ফোন ধরছে না। বিকাল থেকে অপেক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছে। সাহস করে ভেতরে যেতে পারিনি। অন্ধকার গাঢ় হতেই একজনকে আমার দিকে এগিয়ে আসতে দেখলাম। বুকের ভেতর থাকা শূন্যতা কেমন সরে যাচ্ছে। বুঝতে পারলাম সে আসছে। কাকে চাই? আপনাকে। আমি কি সস্তা? চাইলেই পাবেন? আপনাকে পেতে হলে কি করতে হবে? বুক ভরা ভালোবাসা নিয়ে আসতে হবে। তার থেকেও বেশি এনেছি, মরার আগ পর্যন্ত ফুরাবে না। হঠাৎ এত ভালোবাসা কোথা থেকে আসলো শুনি? হঠাৎ আসেনি, এতদিন সুপ্ত অবস্থায় ছিল। আপনার অভাবে তা গলতে শুরু করেছে। ভালোই তো। আপনাকে একবার জড়িয়ে ধরতে পারি? লুচ্চামি করতে মন চাইছে? থাক, দরকার নেই। ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরতে অনুমতি নিতে হয়? কথাটা শোনার পর 1 মুহূর্ত দেরি না করে জড়িয়ে নিলাম নিজের বুকে। তার কথা ইঙ্গিত দিল তাকে বুকে নিলে তার অসুবিধা নেই। এখন নিজেকে পরিপূর্ণ মনে হচ্ছে। ইনাকে ছাড়া আমার কোনোভাবেই চলবে না। আর কতক্ষণ এভাবে? এবার ছেড়ে দিলাম। অনেকক্ষণ জড়িয়ে ধরেছিলাম। এবার দুজন হাতে হাত রেখে গুটি গুটি পায়ে সামনের দিকে আগাচ্ছি। আচ্ছা, সেদিন তো আন্টিকে বলে বিয়ে বন্ধ করে দিলাম। এখন কি হবে? কি হবে? আমাদের বিয়ে এখনো ঠিক হয় নাই, বন্ধ হবে কেমনে? মানে? মানে তোমাকে একটু চেক করলাম, তুমি আমাকে ভালোবাসো নাকি। তোমার মতামত ছাড়া কিভাবে বিয়ে হবে বলো? এখন তুমিও রাজি, আমিও রাজি, তাহলে আমাদের বিয়েতে সমস্যা হবে না। এটা কিন্তু আমার সাথে অন্যায় হয়েছে। তাহলে কি বিয়ে করবে না? চারুর হাতটা শক্ত করে ধরে বললাম, এই হাত ধরেছি, মৃত্যুর আগ পর্যন্ত ছাড়ব না। তোমাকে ছাড়া আমার চলবে না। তুমি ছাড়া আমি শূন্য, তুমি আমার পূর্ণতা। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্পতে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।